আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত কোর্সে আপনারা যারা ভর্তি আছেন তাদের সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের এই পর্ব শুরু করতেছি। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে আমি প্যারাফ্রেজিং নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের প্রবলেম সলভিং নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো প্যারাফ্রেজিং নিয়েও কিন্তু আমি ইতিপূর্বে কিন্তু একটা ভিডিও দিয়েছি, অর্থাৎ সেখানে আমি বলেছি যে প্যারাফ্রেজিংটা কি বা এটা কিভাবে পরীক্ষায় আসবে বা কয়ভাবে এটা থাকতে পারে বা কিভাবে আসলে আপনি কিভাবে লিখবেন, সেখানে কিন্তু ডিটেলস আলোচনা হয়েছে। তো আমি এ পর্বে কিন্তু সেই ডিটেলস আলোচনায় যাব না। এ পর্বে আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে সনেট 18, অর্থাৎ এটা একটা সনেট। তো এই কবিতার বিষয়বস্তু কি বা এটা যদি পরীক্ষায় আসে তাহলে এর অ্যান্সারটা কি হবে, অর্থাৎ কবিতাটা খুব সহজে আমি ব্যাখ্যা করে খুব সুন্দর করে আজকের পর্বে আমি আপনাদের বোঝাই নেব। তো প্যারাফ্রেজিং কি এটা নিয়ে যদি জানার থাকে বা এটা কীভাবে পরীক্ষায় আসে এই বিষয়ে যদি জানা থাকে তাহলে আমার আরেকটা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এ পর্বে আমি কেবলমাত্র এই কবিতাটার ব্যাখ্যা করব, অর্থাৎ এটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা কিভাবে এটার অ্যান্সারটা করবেন সেটা আমি এই ভিডিওতে আমি দেখাই দেব। তো বলা হচ্ছে প্যারাফ্রেজিং, যার অর্থ হচ্ছে ভাষান্তর। এখন এটা আছে এখন কবিতার ভাষায়, এখন আপনাকে এটা আছে কবিতার ভাষায় এবং কবিতার নিজের ভাষাতে এটা লিখেছে। এখন এটাকে আপনার নিজের ভাষাতে এখন লিখে অ্যান্সার করতে হবে। তো পরীক্ষায় যদি এটা আসে তাহলে এটার অ্যান্সার হবে এই যে এইটুকু যেটা আমি নিচে লিখেছি, অর্থাৎ এই কবিতাটাকেই এখন ব্যাখ্যা করে লাইন বাই লাইন ব্যাখ্যা করে এটাকে আপনাকে লিখতে হবে। এটুকু অ্যান্সার পরীক্ষায় এটুকু লিখলেই আপনি 100% নাম্বার পাবেন। তো এখানে যেহেতু 14 লাইনের একটা কবিতা, তো এই কবিতায় এখন কী বলা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি খুব সহজ করে আপনাদের এখন বোঝাই দেবো। এই কারণে আমি পরবর্তী যে পেজটা রয়েছে সেই পেজে আমি চলে যাচ্ছি। তো এখানে আমি এই 14 লাইনকে 4 লাইন করে আমি ভাগ করে নিলাম, তাহলে আমার বোঝাতে খুব সুবিধা হবে। তো এখানে দেখেন যে কবি বলতেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্সেস ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ ওয়াইন্ডস do shake the darling birds of May, and Somerset's lease hath all too short a date. তো আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু 154টা কিন্তু সনেটে লিখেছিলেন, তার মধ্যে এই সনেট 18টা কিন্তু খুবই বিখ্যাত এবং পপুলার একটা সনেট। তো এই কবিতায় আমরা দেখি যে কবির একটা বন্ধু ছিল, সে খুবই সুন্দর ছিল। তো তার সুন্দরে যেই আসলে মুগ্ধ হয়ে কবি এই কবিতাটা লিখেছিল এবং তিনি হচ্ছে 6টা ঋতুর মধ্যে সবচাইতে গ্রীষ্মকালকেই সবচাইতে সৌন্দর্যের ঋতু তিনি কল্পনা করেছিলেন বা চিন্তা করেছিলেন। কারণ আমরা জানি যে বসন্ত মাস হচ্ছে বছরের সবচাইতে সেরা ঋতু হচ্ছে বসন্ত। তো এই বসন্তে নতুন ফুল আসে, ফল আসে এবং এরপর বসন্ত শেষ হলে কিন্তু আসে হচ্ছে গ্রীষ্ম। এই গ্রীষ্মের সময় প্রকৃতি কিন্তু নতুন একটা রূপে কিন্তু রূপ ধারণ করে প্রকৃতি। তো যার কারণে অন্যান্য ঋতুগুলোর থেকে এই গ্রীষ্মকালের এই ঋতুটা কিন্তু সবচেয়ে ভালো এবং সৌন্দর্যের একটা ঋতু। যার কারণেই কবি কিন্তু এই তার বন্ধুকে এই গ্রীষ্মকালের এই ঋতুর সাথে কিন্তু তুলনা করতে চেয়েছিল। তো এখানে কি বলতেছে তাহলে দেখেন যে শ্যাল আই কম্পেয়ার টু এ সামার্সেস ডে, আমি কি তোমাকে এই গ্রীষ্মকালীন এই দিনের সাথে তুলনা করব, দাও আর্ট আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকে আরও সুন্দর। রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অব মে, এখন রাফ ওয়াইন্ড বলতে বোঝায় যে ঝড়ো বাতাস, গ্রীষ্মকালে যে ঝড়ো বাতাসটা হয় সেটা আন্দোলিত করে, শেক সেটা আন্দোলিত করে কাকে, ডার্লিং বার্ডস, অর্থাৎ নতুন যেই ফুলের কুড়ি আসে, এই ডার্লিং প্রিয় এই কুড়িগুলোকে, অর্থাৎ মে মাসের শেষের দিকে এইগুলো কী করে, এই কুড়িগুলোকে সে আন্দোলিত করে। কিন্তু তোমার রূপ তার কাউকে আন্দোলিত করে না, এই কুড়িগুলাকে এই গ্রীষ্মকালে যে বাতাস সে বাতাসটা আন্দোলিত করে, যার কারণে গ্রীষ্মকাল তোমার কাছে ফেল মারি গেল, এটা বলা হচ্ছে। তারপর হচ্ছে অ্যান্ড সামার্সেস লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, কিন্তু সামারের যে দিনটা মাত্র 2 মাস সময় বা তার যে 2 মাসের ভিতরে কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু 2 মাস থাকে না, খুব স্বল্প সময়, অর্থাৎ এই 2 মাসের মধ্যে কিন্তু এই সৌন্দর্য হারায় যাবে। কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু হারাবে না, সেটা কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু থাকবে। এই কারণে তাহলে দেখেন এই 4 লাইনের ব্যাখ্যাটা কি আসতেছে, এখানে 4 লাইনটার ব্যাখ্যা আসছে
The poet does not want to compare Summer's day to his friend who is lovelier and more temperate. তো বলতেছে কবি হচ্ছে তার এই বন্ধুর যে সৌন্দর্য এই সৌন্দর্যের সাথে মানে সামারের এই দিনকে তুলনা করতে চাচ্ছে না। দি বার্ডস আর ব্লুমড ইন মে হুইচ ইজ দ্য লাস্ট মান্থ অফ স্প্রিং। এখন এই স্প্রিং মানে বসন্তের শেষ মাস, সে বসন্ত ঋতুর মানে শেষ মাস হচ্ছে এই মে মাস, অর্থাৎ মে মাস হচ্ছে বসন্তের যে দুটা ঋতু আছে তার হচ্ছে শেষটা হচ্ছে মে। এই মাসে কি হয়, গাছে গাছে নতুন কুড়ি আসে আর কি ফুলের। তো দি স্টর্মি ওয়াইন্ড অফ সামার শেক্স দ্য চার্মিং বার্ডস, দি ডিউরেশন অফ সামার ইজ টু ব্রিফ। তো এই যে গ্রীষ্মকালের যে বাতাস, এই বাতাসগুলো কী করে, এই যে কত সুন্দর সুন্দর কুড়িগুলো আছে এই কুড়িগুলোকে আন্দোলিত করে বা এদেরকে ফেলে দেয়, এই বিষয়টা বোঝানো হচ্ছে। দি ডিউরেশন অফ সামার ইজ টু ব্রিফ, মানে এই সামারের এই দিনগুলো কিন্তু খুবই ছোট, অল্প সীমিত সময়। এই সাইড লাইনের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা কিন্তু আমরা এটা লিখলাম। এরপর বলতেছে সামটাইম টু হট দি আই অব হেভেন শাইন্স। তো এই যে দি আই অব হেভেন, আই মানে হেভেন মানে কি, স্বর্গের যে চোখ। স্বর্গের চোখ কোনটা, আমরা উপরের দিকে যখন তাকাই তখন রাতের বেলায় দেখি হয় চাঁদ, আর দিনের বেলায় দেখি হচ্ছে সূর্য, অর্থাৎ স্বর্গের চোখ হচ্ছে সূর্য। অ্যান্ড সূর্য কী করে, সে খুব মানে তাপের সাথে আমাদের দিকে তাকায়। অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিমড। এখন বলতেছে এটা অনেক সময় দেখা যাচ্ছে এই যে সোনালি বর্ণ ধারণ করে এবং সে নেতিয়ে পড়ে। কখন, যখন মেঘ যখন আকাশে এসে সবাই যখন একসাথে জড়ো হয়, তখন এই যে সূর্যের তাপ এটা তখন আর কিন্তু দেখা যায় না, বা সূর্য কিরণ রশ্মি এটাও কিন্তু নেতিয়ে পড়ে। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন, অর্থাৎ যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য কিন্তু একসময় কী হয়ে যায়, হারায় যায়, নষ্ট হয়ে যায়। বাই চান্স আর নেচার চেঞ্জিং কোর্স আনটিমড। কিন্তু প্রকৃতির যেই পরিবর্তনের যেই বিষয়টা, এই বিষয়টা কিন্তু হারায় না। প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয় বছর শেষে আবার ঠিক একই রূপে কিন্তু আবার ধারণ করে, এটা কিন্তু মানে হারায় না, এটা কিন্তু অপরিবর্তনীয় থেকে যায়। দেখছি এক বছর বসন্ত একরকম আসলো, পরের বছর বসন্ত যদি অন্য রকম হয়ে যাবে, যে বসন্তকালে যে বৃষ্টি হবে ঝড় হবে, বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ এখন বসন্ত যেমন আসতেছে পরের বার বসন্ত ঠিক এমনই আসবে, এটা কিন্তু অপরিবর্তনীয়। তো এই সাইলেনের ব্যাখ্যা কী আসতেছে, তাহলে বলতেছে দি সান শাইন্স টু ইন্টেন্সলি অ্যান্ড ইট বিকামস ডিম। তো সায়েন্স এই সান কী করতেছে, সূর্য, তাহলে সে একটা কঠিনভাবে কঠোরভাবে সে একটা হচ্ছে তেজকভাবে সে হচ্ছে মানে সূর্যকিরণ দিচ্ছে, এবং ইট বিকামস ডিম, এবং এটা কী হচ্ছে একসময় যায় এটা নিস্তেজ হয়ে পড়তেছে, আলো কমে যাচ্ছে। হোয়েন দি ক্লাউডস আর গ্যাদার্ড, যখন মেঘগুলা একসাথে জড়ো হচ্ছে আর মেঘের উপর দিয়ে এই আলোটা কিন্তু ঠিকমতো আসতে পারে না, সে সময় এটা কিন্তু মানে আলো কমে যায়, এটা দেখা যাচ্ছে হালকা হয়ে যায়। এভরি বিউটিফুল থিং ইজ লসিং ইটস বিউটি ইভেন্চুয়ালি অর অ্যাজ এ পার্ট অফ দ্য চেঞ্জিং কোর্স অফ নেচার। অর্থাৎ এই যে প্রত্যেক সৌন্দর্য কী করতেছে, ঘটনাক্রমে তার সৌন্দর্য হারায় ফেলছে, যে নেচারের যে প্রকৃতির যেমন পরিবর্তন আসতেছে ঠিক একইভাবে এটা কিন্তু হারায় ফেলতেছে। তারপর বলতেছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু এই তোমার যে হচ্ছে মানে ইটার্নাল যেই মানে অমরণশীল যেই গ্রীষ্ম, সেটা কিন্তু কখনোই মলিন হবে না। নর লস প্রসেশন অফ দ্যাট ফিয়ার দাও ওস্ট। অর্থাৎ তোমার ভিতরে যেই সৌন্দর্য আছে সেটা কখনোই কিন্তু হারাবে না। নর শ্যাল ডেথ ব্রাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এখন যে মৃত্যু, সে মৃত্যু দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে কবজা করে নিল, ঠিক আছে, কবজা করে নিয়েও সে কিন্তু গর্ব করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স ইন টাইম দাও গ্রোস্ট, যখন তোমার সৌন্দর্য আমার যেই কবিতা, এই কবিতার মাঝে যখন গাথা হয়ে যাবে। তাহলে এখানে কি বুঝলাম, যে সামারের যে তোমার যেই মানে সামারের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কোনো সময় কিন্তু এটা মলিন হবে না। তোমার ভিতরে যেই সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্য কখনোই মলিন হবে না। এবং মৃত্যু যদি তোমাকে বরণ করে নেওয়ার পরে মৃত্যু কিন্তু সে গর্ব করতে পারবে না, কারণ তোমার সৌন্দর্য মৃত্যু নষ্ট করতে পারবে না। কারণ তোমার সৌন্দর্য মৃত্যু তোমার দৈহিক সৌন্দর্য নষ্ট করলো, ঠিক আছে, কিন্তু তোমার সৌন্দর্য আমি আমার কবিতার মাঝে, সনেটের মাঝে কিন্তু গেঁথে দিলাম, এবং এটা কিন্তু আজীবন তোমার এই সৌন্দর্যটা এমনই থাকবে।
এই জন্য বলতেছে বাট দ্য ইটার্নাল সামার অফ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল নেভার ফেড, অর্থাৎ তার বন্ধুর যে গ্রীষ্মের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কখনোই মলিন হবে না। ডেথ উইল নেভার বি প্রাউড অফ টেকিং দি পয়েটস ফ্রেন্ড, অর্থাৎ এই যে মানে এই কথা দ্বারা বোঝাচ্ছে যে দেখাচ্ছে মৃত্যু তার বন্ধুকে দেখাচ্ছে হ্যাঁ কেড়ে নিল, অর্থাৎ তার বন্ধু মৃত্যুবরণ করলো, কিন্তু ইট উইল নেভার এনজয়, কিন্তু এই মৃত্যু কখনো এনজয় করতে পারবে না ইটস ভিক্টোরি ওভার হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কি কবজা করার পরে। বিকজ দি পয়েটস ভার্স উইল রিমেইন ইটার্নাল অল থ্রু দ্য টাইম, কারণ এই যে কবি যে তার বন্ধুর সৌন্দর্যটা কবিতার মাঝে তুলে ফেললো এটা আজীবন অমর হয়ে থাকবে। তারপর বলতেছে কি সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, অর্থাৎ মানুষ যতদিন বাঁচবে মানে শ্বাস প্রশ্বাস নেবে, আর আইস ক্যান সি, যতদিন চক্ষু দেখতে পারবে, সো লং লিভস দিস, অর্থাৎ মানুষ যতদিন জীবিত থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফস টু দি, অর্থাৎ যতদিন মানুষ জীবিত থাকবে বা শ্বাস নিবে বা চোখে দেখতে পারবে ততদিন পর্যন্ত তুমি তাদের মাঝে বেঁচে থাকবে এবং তোমার সৌন্দর্য ঠিক তেমনই থাকবে। তো এই লাইনটার ব্যাখ্যা এখানে আছে হিজ ফ্রেন্ড মে ডাই ফিজিক্যালি, অর্থাৎ তার বন্ধু মানে শারীরিকভাবে মারা যেতে পারে, বাট হিজ বিউটি উইল রিমেইন অ্যালাইভ, কিন্তু তার সৌন্দর্য আজীবন মানে জীবন্ত থাকবে। অ্যাজ লং অ্যাজ দি হিউম্যান বিংস উইল রিমেইন অ্যালাইভ, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ জীবিত থাকবে। অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান রিড, যতদিন পর্যন্ত মানুষ পড়বে। অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ দেখতে পারবে, অর্থাৎ যতদিন মানুষ জীবিত থাকবে দেখতে পারবে শ্বাস প্রশ্বাস নেবে ততদিন পর্যন্ত কবির এই বন্ধুর যে সৌন্দর্য সেই সৌন্দর্য ঠিক একই রকম থাকবে। তাহলে এই যে মানে কালো যে লাইনগুলো সেগুলো হচ্ছে কবিতার লাইন, আর এই যে হলুদ বা লাল যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তার ব্যাখ্যা। তো পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখতে হবে না, আমি এখানে যেভাবে লিখলাম এটা কিন্তু জাস্ট খালি বোঝার জন্য। তাহলে আমি আবার উপরের দিকে চলে যাচ্ছি, পরীক্ষার খাতায় কিন্তু এই যে এইভাবে থাকবে, প্রশ্ন থাকবে, প্রশ্ন এইভাবে থাকবে, আপনারা জাস্ট খালি উত্তর এই যে এইটুকু খালি লিখে আসবেন। আমি যে ঘোরাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট খালি এইটুকু আপনারা লিখবেন, অ্যান্সার দিয়ে যেটুকু লেখা আছে এইটুকু। এবং এটা খুব সহজ সাবলীল ভাষায় কিন্তু এখানে লেখা আছে, এবং আমি যতদূর সম্ভব খুব সহজ করে কিন্তু আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এই কবিতা নিয়ে প্যারাফ্রেজিংয়ের যে এই কবিতাটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর এই যে এই লেখাটুকু আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা কাইন্ডলি এটা একটু নোট খাতাতে তুলে নেন, আর আমি কয়েকদিন পরে এটার আমি মানে বই আমি আপনাদের পাঠিয়ে দেব। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও আরও আসতেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।